আমরা এখন 500 এমসিকিউ প্রো সাজেশন বুক থেকে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ টাইপ 1 সমাধান করাবো। তোমরা এখনো যারা আমাদের এই বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা চলে যাই এমসিকিউ টাইপ 1-এ। সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি? এগুলো গতি টাইপ নিয়ে, আর টাইপের নামই হচ্ছে তোমাদের এখানে দেওয়া আছে। টাইপ হচ্ছে গতি ও বিভিন্ন প্রকার স্থিতি গতি নিয়ে আসলে টাইপ। তো সাইকেলের প্যাডেলের গতিটা কোন ধরনের গতি তোমাকে চিন্তা করতে হবে। এটা হচ্ছে একটা ঘূর্ণন গতি, কারণ ঘূর্ণন গতির সংজ্ঞা পড়েছি আমরা যে যদি নির্দিষ্ট একটা বিন্দু থেকে সমান দূরত্বে সাইকেল প্যাডেল ঘুরে, তাই না? ঘুরলে তাকে ঘূর্ণন গতি বলা যায়। সাইকেল প্যাডেলটা কিন্তু সেম ভাবে, সাইকেল প্যাডেলটা কিন্তু চার কোণ থাকে প্যাডেলটা, তো এটা কিন্তু দেখো সমান দূরত্বে কিন্তু ঘুরতেই থাকে, সো একই আসলে ঘূর্ণন গতি বলা যেতে পারে। চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখামুখি বসে থাকে, ট্রেন চলছে, একজনের সাপেক্ষে আরেকজন কি হবে? তো যদি মুখামুখি বসে থাকে, এখন সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে তোমাকে যে একজন সাপেক্ষে আরেকজন কি হবে। সেটা হচ্ছে আমরা বলতে পারি কি বলতো, আমরা একটা ট্রেন চলছে আর একটা ট্রেনও চলছে, দুইজনই মুখামুখি বসে আছে, ট্রেন কিন্তু গতিশীল, তাহলে এর সাপেক্ষে ও কি? সাপেক্ষে চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমরা আপেক্ষিক স্থিতি, হ্যাঁ আপেক্ষিক স্থিতি বলতে পারি এটাকে আমরা, কারণ তাদের অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে না। ওকে, আচ্ছা এরপর দেখো, খেয়াল করো, স্প্রিং থেকে ঝুলে দেওয়া একটা বস্তুর গতি কি? স্পন্দন গতি। কারণ দেখো স্পন্দন গতিতে পড়েছি আমরা কিছু পথ পর্যাবৃত্তের দিকে, বাকি অর্ধেক পথ আর বিপরীত দিকে, দিক পরিবর্তন করে সে আবার ওখানে চলে যায়। সমবেগে চলমান সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি? পর্যাবৃত্ত গতি। সমবেগে চলছে চাকার গতি পর্যাবৃত্ত গতি। এখানে আর দুটো অপশন ছিল বাট এটা আসে নাই, হ্যাঁ আনসারটা আসে নাই, এখানে অপশন দুটো আসে নাই। আচ্ছা এরপর আসি আমরা, কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? কোন গতি বৃত্তাকারও আছে, উপবৃত্তাকারও আছে এবং কি বলো সরলরৈখিক হতে পারে। এখানে দেখো আমরা বলতে পারি যে পর্যাবৃত্ত গতি সেটা কিন্তু বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, সরলরৈখিক গিয়ে আবার ওখানে আসলো সরলরেখা, হ্যাঁ। সো পর্যাবৃত্ত গতি কিন্তু সবগুলোই তিনটার মধ্যে যে কোনো একটা, তিনটাই হতে পারে। ওকে, দোলনায় দুলতে থাকা শিশুর গতি হলো কি? দোলনায় দুলছে, তাহলে এটা সরল স্পন্দন গতি বলতে পারি, কারণ কিছু পথ পর্যাবৃত্তের দিকে, বাকি অর্ধেক পথ তার কি বলতো বিপরীত দিকে, এটা হচ্ছে সরল স্পন্দন গতি আমরা বলতে পারি। এরপর আসো, গিটারের তারের গতি কোন ধরনের গতি? গিটারের তার একবার একদিকে আরেকবার কি বলতো আরেক দিকে, তাহলে এটাও কিন্তু আমরা কি বলতে পারি বলো দেখি? এটাকে আমরা সরল স্পন্দন গতি বলতে পারি, একই জিনিস আগেরটার মতোই, ঠিক আছে। চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের গতি? এখন সুইচ বন্ধ করে দিলে খেয়াল করো, সুইচ বন্ধ করে দিলে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে ঘুরে 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 স্লো হচ্ছে, স্লো হোক বা যাই হোক না কেন, চলন্ত ফ্যান ঘূর্ণন গতি, কারণ নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে ঘুরছে, তাহলে ঘূর্ণন গতির সংজ্ঞা এটা হবে। নিচের কোনটি ঘূর্ণন গতি? বলছে সরল দোলকের গতি ঘূর্ণন গতি, সুরসলার গতি, বৈদ্যুতিক পাখার গতি। এই যে বৈদ্যুতিক পাখা হচ্ছে ঘূর্ণন গতি, পাখা ফ্যান কিন্তু নির্দিষ্ট দূরে ঘুরছে, তাই তো, তাহলে বৈদ্যুতিক পাখা হচ্ছে কি আমাদের ঘূর্ণন গতি হবে। এরপর আসো, একটি বাক্সকে ধাক্কা দিয়ে এটি না উল্টিয়ে এটি যে গতি লাভ করে, না উল্টিয়ে যে গতি লাভ করে, অর্থাৎ তুমি যেখানে আছে বাক্সটা ধাক্কা দিচ্ছ, তুমি যেখানে আছে ও না উল্টিয়ে সেম ভাবে সামনের দিকে মুভ করছে, অর্থাৎ সমান সময়ে একই দিকে সব কণা কিন্তু মুভ করছে, সব কণা। তাহলে এটা চলন গতির সংজ্ঞা। চলন গতি কি পড়ছি? সকল কণা একই সময় একই দিকে অবস্থান পরিবর্তন করে তাকে বলো চলন গতি। তো একটা বাক্স তুমি এটাকে না উল্টিয়ে একই দিকে যাচ্ছে, তার মানে সরল রেখা বরাবর যাচ্ছে কিন্তু। এরপর আমরা দেখবো হচ্ছে, ঘূর্ণায়মান চাকা বিবেচনা না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি কি হবে? একটা ঘূর্ণায়মান চাকা ঘুরছে, তো সেটা বিবেচনা না আনলে সোজা পথে আগাচ্ছে, বিবেচনা করলাম না, তাহলে সোজা পথে আগালে এর গতিটা কিরকম গতি হবে? তাহলে এটা চলন গতি হবে, কারণ দিক পরিবর্তন করছে না, একই দিকে একই সময় একই, দেখো দেখো সবগুলো একই দিকে, সকল কোণা একই সময়, ঠিক আছে। চাকার দিকটা আমরা বিবেচনা আনবো না। এরপর পরন্ত বস্তু সমীকরণে কি বলছে খেয়াল করে দেখো, যে বলছে যে পরন্ত বস্তুর গতি কিরূপ গতি? এটা বস্তু উপর থেকে পড়ছে, সে গতিটা কিরূপ হবে বলো দেখি? এটা হবে হচ্ছে রৈখিক গতি। কেন? সরল রেখা বরাবর পড়ছে, এই যে রৈখিক গতি। ঘূর্ণন তো হবে না, ঘূর্ণন একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে ঘুরতে হবে, পর্যাবৃত্ত সে গিয়ে আবার যাইতে হবে উপরে, এটা হবে না, চলনও হবে না, তাহলে কি হবে বলতো? সরলরৈখিক গতি আমরা বলতে পারি।
এরপর আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাব। 13 নম্বর প্রশ্নে কি বলেছে খেয়াল করো, নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা পালন করে? ঘর্ষণ বল। ঘর্ষণ বল ছাড়া নিরাপদভাবে চলাচল করা অসম্ভব, তাহলে আমরা বলতে পারি ঘর্ষণ বল হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে। সূর্যের গতিপথের কেন্দ্র কোনটি? গ্যালাক্সি। গ্যালাক্সি, সূর্য কেন্দ্রের মধ্যে কেন্দ্র হচ্ছে কি বলতো? গ্যালাক্সি। এরপর আসো, এ একটি রাস্তা দিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে দৌড়াচ্ছে, বি একই রাস্তা দিয়ে এর সমান বেগে দক্ষিণ দিকে দৌড়াচ্ছে, অর্থাৎ ও উত্তর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে এ, হ্যাঁ, আর বি হচ্ছে দক্ষিণ দিকে, বি কত বেগে বলতো? সমান বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, এই দিকে, ও কিন্তু ওই দিকে স্পিড। এ দেখতে পাবে বি কি? এ দেখতে পাবে বি হচ্ছে ওর থেকে কি বলতো কত বেগে যাচ্ছে? ওর থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে ও, এ তো 10-এ যাচ্ছে, বাট ও বিপরীত দিকে যাচ্ছে না। যদি এমন হতো, খেয়াল করো, এইদিকে আসছে 10-এ, এও 10-এ আসছে, এও 10-এ, ও 10-এ, দেখো তো স্থির মনে হবে না? সাপেক্ষে একই দিকে আসছে, স্থির মনে হবে কি হবে না বলতো? তো ওর সাপেক্ষে ওর বেগ 0 মনে হবে, এর সাপেক্ষে ওর বেগ 0 মনে হবে, একই বেগে তারা যাচ্ছে, অবস্থান পরিবর্তন হচ্ছে না। কিন্তু যখন ও ওর সাপেক্ষে বিপরীত দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে দেখো তো 10 মিটার পার সেকেন্ড বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এখন ওর এর বেগটা কি হবে বলতো? এই দেখো, এই যাচ্ছে এইদিকে 10, আর এ যাচ্ছে ওদিকে কি বলতো? 10, তাহলে এর থেকে ও আরো 10-এ যাচ্ছে না, তো 10-এর সাথে হবে বলতো 20, তাহলে দক্ষিণ দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে গ নাম্বার 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। এরপর যাই আমরা এই সেম ঘটনা একটা প্রশ্ন দেখো, খেয়াল করো, বলছে যে ও যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, বি হচ্ছে এখানে আছে, ডি এখানে আছে, সি এখানে 2 মিটার পার সেকেন্ড এদিকে আসছে, ওদিকে যাচ্ছে। এখন বলছে যে উক্ত ঘটনা ডি এর সাপেক্ষে কি হবে? ডি এর সাপেক্ষে এ স্থির, দেখো এর বেগ যা, এর বেগ কি তা, দূরে আছে, বাট অবস্থান কিন্তু পরিবর্তন হবে না, দুজনে 1 ঘন্টা পর একই সময় থাকবে, কারণ বেগ একই আছে, তাহলে ওর সাপেক্ষে মনে হবে স্থির। বি সুষম বেগে গতিশীল, দেখো এ চলে যাচ্ছে, বি তো স্থির, বাট ও তো চলে যাচ্ছে, তাহলে ডি এর সাপেক্ষে ও মনে হবে সুষম বেগে গতিশীল মনে হবে। সি এর বেগ সর্বাধিক, দেখো সি এর বেগ সর্বাধিক কেন মনে হবে বলো দেখি? কারণ ও দেখো ডি এর সাপেক্ষে স্থির, ডি এর সাপেক্ষে বি, ও 2 মিটার পার সেকেন্ড যাচ্ছে, তাহলে ওর বেগ মনে হবে 2, কারণ ওর থেকেও সরে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। কিন্তু দেখো তো বিপরীত দিকে ও কত বেগে সরছে? 2 মিটার পার সেকেন্ড বেগে সরছে, ওর বিপরীত দিকে এ সরছে, তাহলে কত হচ্ছে বেগ? তাহলে এর বেগ এখন 4 মনে হবে, কারণ ও যাচ্ছে 2 ওদিকে, এ যাচ্ছে 2 এদিকে, তাহলে ওর সাপেক্ষে কত মনে হবে? ওর 2 এর দিকে কত? 4 মনে হবে, তাহলে সবচেয়ে বেগ সির বেশি। তাহলে 1, 2 আমরা 3 বলতে পারি আনসার, 1, 2, 3। এবার আসো, পরমাণু কম্পনের গতি কোন ধরনের গতি? সো পরমাণু কম্পনের গতি হচ্ছে, আমরা দেখবো একটা পরমাণু যখন কম্পন দেয়, তখন সেটা হচ্ছে প্রত্যেকটা স্থির অবস্থা থেকে কম্পন দিতে পারে, সেটা হচ্ছে সরলরেখা বরাবর কম্পন দেয়, সেটা একটা বিন্দু থেকে গিয়ে আবার ওই বিন্দু আবার আসে, আবার দিক পরিবর্তন করে আবার আসে, অর্থাৎ সরলরেখা হইতে পারে, পর্যাবৃত্ত হতে পারে, কোন যেখান থেকে যায় সেখানে আবার ফিরে আসে, সরল স্পন্দন হয়, কারণ দিক পরিবর্তন করে আবার সেখানে আসে, অর্থাৎ 1, 2, 3 তিনটাই হতে পারে। তাহলে আমরা বলতে পারি 1, 2, 3 তিনটাই আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের 17 আনসার। 18 নম্বরে কি বলেছে খেয়াল করো, চলন গতির ক্ষেত্রে কোনটি সঠিক হবে? তো চলন গতির ক্ষেত্রে একটু খেয়াল করো, দেখো গতিপথ সরলরেখিক হয়, অবশ্যই ঠিক আছে। সকল বস্তুকণা সমবেগে গতিশীল হয়, অবশ্যই এটা চলন গতি। মনে করো চলন গতির ক্ষেত্রে একটা বস্তুর সবগুলো কণা কি হতে হবে বলো দেখি? একই দিকে, একই সময়ে, একই দিকে সকল কণা অবস্থান পরিবর্তন করতে হবে, তাহলে সরলরেখা হতে হবে। সকল বস্তু কণা সমবেগে গতিশীল হতে হবে, সমবেগে গতিশীল থাকে, হ্যাঁ ওরকম গতিশীল থাকতে পারে, একই সময়ে পরিবর্তন করতে হয়। সকল কণার দিক অভিন্ন, দিক কিন্তু চেঞ্জ করা যাবে না, দিক একই দিক থাকতে হবে। তাহলে 1, 2, 3টাই হচ্ছে আমাদের আনসার বলতে পারি। মহাবিশ্বের সকল গতি ঘূর্ণন গতি, আপেক্ষিক গতি, পর্যাবৃত্ত গতি। এখন মহাবিশ্ব যে আকারে ঘুরছে, তাহলে আমরা বলতে পারি সকল গতিগুলো কি হবে বলতো? ঘূর্ণন হবে, আপেক্ষিক গতি হবে, কারণ সাপেক্ষে ঘুরতেছে, প্রত্যেকটা সাপেক্ষে, এবং হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে 1, 2, 3টাই হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা চলে যাব, প্রসঙ্গ বিন্দুর সাথে তুলনা করে নির্ণয় করা যায় কি? প্রসঙ্গ বিন্দুর সাথে তুলনা করে নির্ণয় করা যায় কি বলো দেখি? প্রসঙ্গ বিন্দুর সাথে তুলনা করে নির্ণয় করা যায় কোনো বস্তুর অবস্থান, কোনো বস্তুর স্থির না গতিশীল, কোনো বস্তু আপেক্ষিক গতি বা স্থির গতি, সেগুলো নির্ণয় করা যায়, পরম বা আপেক্ষিক নির্ণয় করা যায় প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে। তাহলে অর্থাৎ 1, 2, 3টাই আমাদের রাইট অ্যান্সার।
চলো আমরা আনসার চলে যাবো, দেখি একটু। হ্যাঁ 1 2 3টাই আমাদের আনসার অপশন ঘ। এরপর দেখবো আমরা কি বলেছে, এবার বলেছে সিলিন্ডারের ভেতর পিস্টনের গতি কি হবে। সিলিন্ডারের ভিতর পিস্টন দেখো, খেয়াল করো, নির্দিষ্ট অবস্থান থেকে যায় আবার আসে, যায় আসে, পর্যাবৃত্ত হবে, চলন গতি হবে, কারণ একই দিকে অবস্থান পরিবর্তন করছে, স্পন্দন গতি হবে। তাহলে 1 2 3টাই হচ্ছে আমাদের রাইট আনসার বলতে পারি। তো এই ছিল আমাদের টাইপ 1 এর সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এখনো যারা আমাদের এমসিকিউ প্রো সাজেশন বুকটি সমাধান করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট দেখা হবে। আল্লাহ হাফেজ।